যেহেতু তোমাদের ইস্ট ব্যাপারটা আর কি রয়েছে সিলেবাসে, যে সেল সাইকেল ইন ইস্ট, স্পেসিফিক্যালি ইস্টের উপর ফোকাস করা রয়েছে। সো উই উইল শেয়ার সামথিং, লেটস সি। বাট দ্য ওনলি চ্যালেঞ্জ ইজ আজকে তো কোনো ইয়ে নেই, কি বলে ওটাকে, আজকে তো আমার কাছে কোনো উম, মানে পিপিটি নয়, আমি একটা ওয়েবসাইট থেকে তোমাদেরকে বলবো, এনসিবিআই এর বুকস থেকে। এটা তোমাদের কাছে বইটা আছেও হয়তো, ব্রুস অ্যালবার্টস এর। ব্রুস অ্যালবার্টস আছে মানে লাইব্রেরিতে তো এমনি আছে, অনলাইন লাইব্রেরিতে। এমনিতে কারোর কাছে হার্ড কপি আছে ব্রুস অ্যালবার্টস এর? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। ভেরি গুড। আচ্ছা দেখো, এখানে যেটা আমি বলছি যে এই জিনিসটা, আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো, তোমরা যদি পড়ো, ইটস খুব কনসাইজ ভাবে খুব অসাধারণ একটা জিনিস দেওয়া আছে। ঠিক আছে। সো আমরা একটু ইয়েতে যাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যদি ইন জেনারেল সেল সাইকেল দেখতে চাই, ঠিক আছে, তাহলে দুটো ফেজ কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আই হোপ ইউ পিপল ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ। ওকে। এবার একটা জিনিস দেখো, সো লেট মি জাস্ট, ইয়া, এখন এখানে একটা ফিগার এসছে, ফিগার 17.3, দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ মনে স্যার, হয়। দেখতে পাচ্ছি। দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছ স্যার। তো? ওকে। সো দিস ইজ আ ভেরি ওয়েল নোন থিং। হ্যাঁ। এইবার এইখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে তুমি বলবে যে স্যার এই জিনিসটা বারবার দেখাচ্ছেন কেন, এটা তো আমরা জানি। দুটো ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে গিয়ে এম ফেজ আর এস ফেজ। ঠিক আছে। এবং এই দুটো ফেজের প্রপারলি আর্টিকুলেটেড হওয়ার জন্য উই নিড সাম টাইম। দ্যাট টাইম ইজ কল্ড গ্যাপ। দ্যাটস ওয়াই উই হ্যাভ গ্যাপ ফেজ ওয়ান, so that the cell can prepare itself for the S phase, and then we have gap phase 2 where the cell can prepare itself for M phase. ঠিক আছে, এইখানে একটা ছোট্ট জিনিস বলাটা ভালো। আবার পুরোনো স্ক্রিনে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে যে এক্সট্রা সেলুলার সিগন্যালস, দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে। এবং G1 phase, যেটা গ্যাপ phase 1, that is between the M phase আর S phase, that is very very important. Why? Because its length can vary greatly depending upon the external signals and extracellular signals from other cell. ঠিক আছে। যদি এক্সট্রা সেলুলার বা এক্সটার্নাল সিগন্যাল আনফেভারেবল হয়, গ্যাপ ফেজ কিন্তু ইলংগেটেড হয়ে যায়। ঠিক আছে। এবং তখন কিন্তু সেলটা একটা রেস্টিং স্টেজেও ঢুকে যায়, যেটাকে G0 বলা হয়, যেটায় সেলটা দিন, সপ্তাহ, ইভেন বছরের পর বছরও কিন্তু থেকে যেতে পারে। ইনডিড মেনি সেলস রিমেন পার্মানেন্টলি ইন দি G0 আনটিল দ্য অর্গানিজম ডাইজ। কিছু উদাহরণ হচ্ছে গিয়ে নিউরন, তারপর হচ্ছে কার্ডিয়াক মাসলস এক্সেট্রা। ঠিক আছে। বাট এখানে সালমান খানের সেই ফেমাস ডায়লগটা আছে। ঠিক আছে। এক বার জো मैंने, কে বলবে ডায়লগটা, কেউ বলো, দেন উই ক্যান প্রসিড। কেউ জানে না এক বার জো मैंने? আরে বলো। কেউ শুনতে পাচ্ছে না বোধহয় আমি কি বলছি। এম আই অডিবল? কি হলো, আমি কি অডিবল? হ্যাঁ স্যার। আচ্ছা, ছাড়ো স্যার, ডায়লগটা কমপ্লিট করো, এক বার জো मैंने। যাই না স্যার। সে কি, এটা কেউ জানে না? ভেরি ব্যাড। অরিঘ্ন, তুমিও জানো না? আর কে আছে? না স্যার। एक बार जो मैंने कमिटमेंट कर लिया फिर तो मैं अपने आप की भी नहीं सुनता। কেউ জানে না ডায়লগটা? ছি 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 ছি। সপ্তপর্ণা, আছো নাকি? তোমরা সব ভিডিও অন করে সিনেমা টিনেমা দেখছো, বা পুজোয় না ঘুরে না বেড়াচ্ছ? স্যার, আছি।
তো এই একটু ডায়লগটা হ্যাং বলো। হয়ে গেছিল ফোনটা। হ্যাঁ, ডায়লগটা জানি, মানে শুনেছিলাম, কিন্তু আপনি অর্ধেক বলার পর ভুলে গেছি। एक बार जो मैंने कमिटमेंट कर लिया फिर तो मैं अपनी आपकी भी नहीं सुनता, এক্স্যাক্টলি হচ্ছে এখানে সেই কেস। একবার যদি ও কমিটমেন্ট পয়েন্টটা ক্রস করে যায় সেল, তারপর যদি সিগন্যাল আনফেভারেবলও হয়, ও কিন্তু এস ফেজে যাবে। ঠিক আছে? যদি এক্সট্রা সেলুলার সিগন্যাল ফেভারেবল হলো, সেল গ্রো করছে, হ্যাঁ, গ্রো করে কমিটমেন্ট পয়েন্ট হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কমিটমেন্ট পয়েন্টটাকে বলা হয় স্টার্ট ইন ইস্ট সেলস অর রেস্ট্রিকশন পয়েন্টস ইন ম্যামেলিয়ান সেলস। এটা হচ্ছে সালমানের সেই একবার जो मैंने कमिटमेंट कर लिया টাইপের ব্যাপার। স্টার্ট ইন ইস্ট সেলস অ্যান্ড রেস্ট্রিকশন পয়েন্ট ইন ম্যামেলিয়ান সেলস। ঠিক আছে, এই পয়েন্টটা যেই পাস হয়ে গেল, সেলটা কিন্তু তার ডিএনএ রেপ্লিকেশন করবেই, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে এক্সট্রা সেলুলার সিগন্যাল বা যেটা স্টিমিউলেট করছে সেলকে, সেটা যদি রিমুভও করে দেয়া হয়, স্টিল কিন্তু সেলটা ডিএনএ রেপ্লিকেশন করবেই। ক্লিয়ার? That is why this start point or in yeast and restriction point in mammalian cells are very, very, very important. ঠিক আছে? এবার দেখো সেল সাইকেল কন্ট্রোল ইন অল ইউক্যারিওটস আর ভেরি ভেরি সিমিলার। ঠিক আছে, আমরা যদি একটু প্রথমে ইস্টের মধ্যে দেখি, তিনটে সিস্টেমে খুব সুন্দরভাবে সেল সাইকেল স্টাডি করা হয়েছে। ঠিক আছে, কি কি সিস্টেম? না, একটা হচ্ছে গিয়ে অবশ্যই ইস্ট। আই হোপ ইউ ক্যান সি দ্য পিকচার, রাইট? ফিশন ইস্ট, বাডিং ইস্ট ছবি দেখতে পাচ্ছ তো? না স্যার। না স্যার, হ্যাঁ, ফিগারটা দেখাচ্ছে না। এর আগের বার দেখতে পাচ্ছিলে? না না স্যার, আগের বারও এরকম ছোটই ছিল সাইডে। হ্যাঁ, মানে আগের বারও ফিগারটা যেরকম সাইডে বাদিক করে ছোট ছিল, ভাবছিলাম ওটাই দেখাচ্ছে না, ওর তোমরা জন্য হ্যাঁ বলে মানে দিয়েছিলাম। এত বোকা কেন আমার নাম সিরিয়াসলি মাথায় ঢোকে না। আরে দূর, ফিগারটা দেখতে হবে তো, কিছুই দেখা যাচ্ছে না তো ফিগারটার, তো সেটা বলবে তো আমায়, আমি করে দিচ্ছি ব্যবস্থা। দাঁড়াও, এই তো যাই আবার শেয়ারে। এবার 100% দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। দেখো, একটা জিনিস তোমাদেরকে, তিনটে অর্গানিজম, একটা হচ্ছে গিয়ে ইস্ট, একটা হচ্ছে গিয়ে জেনোপাস, এগুলো আমি তোমাদের এক্সপেরিমেন্টের সময় পড়িয়েওছি, মানে ফ্রগ। আর আরেকটা হচ্ছে ফ্রগ এমব্রায়ো, একটা হচ্ছে ইস্ট সেল। ইস্ট ইজ আ কাইন্ড অফ সিঙ্গল সেল ইউক্যারিওট, কাইন্ড অফ আ ফাঙ্গি। ঠিক আছে, সিঙ্গল সেল ইউক্যারিওট। ফ্রগস ডেফিনেটলি দে আর মাল্টিসেলুলার। অ্যান্ড ম্যামেলিয়ান সেলস, বিশেষ করে র্যাট সেলস। এই তিনটেতে সেল সাইকেল খুব ভালো করে স্টাডি করা হয়েছে। আলাদা আলাদা পারপাস আছে। পারপাসটা কি? আমি যখন ইস্টে স্টাডি করছি, আই মেইনলি ওয়ান্ট টু নো দ্য জেনেটিক্স অফ দ্য সেল সাইকেল। ঠিক আছে, আই মেইনলি ওয়ান্ট টু নো দ্য জেনেটিক্স অফ দ্য সেল সাইকেল। আমি যখন একটা ফ্রগ এমব্রায়ো স্টাডি করছি, আই ওয়ান্ট টু নো দ্য বায়োকেমিস্ট্রি অফ দ্য সেল সাইকেল। কারণ ফ্রগ এমব্রায়ো থেকে আমি প্রচুর সেল এক্সট্রাক্ট পাচ্ছি, সেই সেল এক্সট্রাক্ট গুলোকে ইউজ করে আমি কি প্রোটিনস আছে, কি প্রোটিনস নেই, কোন প্রোটিনের কি ফাংশন, এটা স্টাডি করতে পারছি। কোন ফেজে কোন প্রোটিন আছে সেটা স্টাডি করতে পারছি। নট ইন ইস্ট। ইস্ট মেনলি হচ্ছে, ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি দ্য জেনেটিক্স অফ দ্য সেল সাইকেল। কেন আমরা সেল সাইকেল জেনেটিক্স ইস্টে খুব ভালো করে পড়তে পারি? যে বলবে তাকে 5 নম্বর এক্সট্রা। বলো। স্যার, প্রত্যেকটা সেল সাইকেল ফেজে ওর স্ট্রাকচার আলাদা আলাদা হয়, ওই জন্য আইডেন্টিফাই করা যায়। 5 দিতে পারলাম না, হাফ দিলাম। একটা রিজন যে ও যেটা বলছে যে দেখে বোঝা যায় যে ওটা কোন স্টেজে আছে, কিন্তু সেটার জন্য জেনেটিক্স ভালো স্টাডি করতে পারছি সেটা নয়। যেটা বলছে ও সেটা ভুল বলছে না, যে আমরা ও স্পেসিফিক্যালি বাডিং ইস্টের কথা বলছে, যে বাডটা কতটা তৈরি হয়েছে তার উপর দেখে বোঝা যায়। এনিবডি এলস? স্যার গ্রো এনিওয়ান? হয় ফাস্ট, গ্রো গ্রো ফাস্ট হয় হয়। ফার্স্ট, আর এগুলো আর রিজন না। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ফলস থাকে। অ্যাবসলিউটলি শর্ট কারেক্ট। লাইফ সাইকেল। না, শর্ট লাইফ সাইকেল না, এর আগে কেউ একজন বললো, প্রবাবলি ইমরান বললে, তাই তো? হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড ফর্মস।
হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তুমি যখন জেনেটিক্সটা স্টাডি করতে চাইছো, অবশ্যই যে হ্যাপ্লয়েড ফেজে সেটাকে স্টাডি করাটা অনেক ইজি, তারপরে সেটা ডিপ্লয়েড লাইফ সাইকেলও হচ্ছে। তাহলে কেন হ্যাপ্লয়েড স্টেজে স্টাডি করাটা অনেক ইজি? তার একটা সিম্পল কারণ হচ্ছে যে কোনো জিন যদি মিউটেটেড থাকে, তাহলে হ্যাপ্লয়েডে স্টেজে কি হচ্ছে সেটার এফেক্টটা আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি। বাট ফর ডিপ্লয়েড অর্গানিজম একটা কপি, একটা অ্যালিল মিউটেটেড থাকলেও অন্য অ্যালিলটা যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু আমরা এফেক্টটা স্টাডি করতে পারবো না। 5 নম্বরটা ইমরান পেল। ওকে, সো এইখানে দেখো দুটো ইস্টের ব্যাপারে দেয়া আছে। একটা হচ্ছে ফিশন ইস্ট, দ্যাট ইজ স্কিজোস্যাকারোমাইসিস পম্বি, যেটাকে ব্রিভার্স ইস্টও বলা হয়। ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বাডিং ইস্ট, মানে হচ্ছে স্যাকারোমাইসিস সিরিবিসি। স্যাকারোমাইসিস সিরিবিসি এটাকে বলা হয় গিয়ে হচ্ছে ফিশন ইস্ট, এটা বোথ ব্রিভার্স অ্যান্ড বেকার্স ইস্ট। ঠিক আছে, ব্রিভার এবং বেকার দুজনেই এটাকে ব্যবহার করে। দুটোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। কি না, স্টার্ট পয়েন্টটা সেম, এটা হচ্ছে সলমানের এক বার জো मैंने কমিটমেন্ট কর লিয়া পয়েন্ট। ঠিক আছে, কিন্তু স্টার্ট পয়েন্টের পর আমি যদি স্কিজোস্যাকারামাইসিস ফর্মবিতে দেখি, দ্যাট ইজ ফিশন ইস্টে দেখি, আমি দেখব যে ইউ হ্যাভ অল দ্য ফেজেস। ঠিক আছে, অল দ্য ফেজেস। ঠিক আছে, ইউ হ্যাভ দ্য G1, ইউ হ্যাভ দ্য S, ইউ হ্যাভ দ্য G2, ইউ হ্যাভ দ্য M। এখানে আমি একটা কথা বলে রাখি যে আমরা এগুলো জানি যে ইন্টারফেস প্রায়, ফর আ টিপিক্যাল ম্যামালিয়ান সেল ইন কালচার ইটস ফর 23 আওয়ার্স, and M phase is only for about 1 hour, and S phase it is almost for 10 hours, the longest phase 10 to 12 hours, and G1 phase that can be greatly elongated। ঠিক আছে, মানে ওটাকে কিন্তু অনেক বেশি সময় ধরেও ওটা হতে চায়, ডিপেন্ডিং আপন এক্সটার্নাল সিগন্যাল। এবং যদি এক্সট্রা এস ফেজে যাওয়ার তার মানে সিগন্যাল সে না পায়, সেল কিন্তু গ্রো করতে থাকবে, গ্রো করতে থাকবে, গ্রো করতে থাকবে। আমরা এক্ষুনি ইলেকট্রো মাইক্রোগ্রাফে দেখবো বা অন্য ডায়াগ্রামে দেখবো যে সেরকম কিছু আমরা পাচ্ছি কিনা। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান থিং। এইবার এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, জাস্ট আ মিনিট দাঁড়া। হ্যাঁ, এখানে দেখো ফিশন স্টেট, হ্যাঁ, G1 S G2 and M প্রত্যেকটা ফেজই রয়েছে। হ্যাঁ, বাট হায়ার ইউক্যারিওটস যারা, সে when you are studying in mammalian cells, তার সাথে একটা কি ডিফারেন্স খুব বড় হচ্ছে, বা ইভেন জেনোপাস এমব্রায়োর, সেটা হচ্ছে গিয়ে যে ইস্টের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার এনভেলপটা ভাঙে না। ঠিক আছে, এম ফেজে আমরা জানি যে মাইটোসিস ফেজে, প্রোফেজের ফার্স্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে যে দ্য নিউক্লিয়ার এনভেলপস ব্রেকডাউন, বাট ইস্টের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার এনভেলপটা ভাঙে না। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মাইক্রোটিবিউলস অফ দ্য স্পিন্ডল, এই যে গ্রিন কালারের যেগুলো, ঠিক আছে, এরা কিন্তু ফর্ম ইনসাইড দ্য নিউক্লিয়াস, মানে এরা নিউক্লিয়াসের ভেতরেই তৈরি হচ্ছে, অ্যান্ড আর অ্যাটাচ টু দ্য স্পিন্ডল পোলস। সেটা হচ্ছে যে এই যে ডার্ক গ্রিন যে বডিজ গুলো আছে, মাইক্রোটিবিউলস গুলো হচ্ছে গিয়ে লাইট গ্রিন, আর মাইক্রোটিবিউলস গুলো এই লাইট গ্রিন, আর এটা হচ্ছে গিয়ে ডার্ক গ্রিন। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে স্পিন্ডল পোল বডিজ। এবং এই মাইক্রোটিবিউল গুলো কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই তৈরি হয়। ঠিক আছে, আহ, যাই হোক, এবার সেলটা কিন্তু ডিভাইড হয় ফর্মিং আ পার্টিশন, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সেল প্লেট। এইভাবে পার্টিশন দিয়ে কিন্তু দুটোর মধ্যে ভাগ হয়। হ্যাঁ, তারপরে দ্য কনডেন্সড মাইটোটিক ক্রোমোজোমস কিন্তু খুব ইজিলি বোঝা যায় ফিশন ইস্টে। হ্যাঁ, আর বাডিং ইস্টে কিন্তু অতটা ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে দেখো ফিশন ইস্টের মধ্যে এই যে রেড কালারের মাইটোটিক ক্রোমোজোমস গুলো, এগুলো কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাডিং ইস্টের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এর মধ্যে G1 আর S একেবারে নর্মাল, কিন্তু G2 ফেজ কিন্তু নর্মাল নয়। হ্যাঁ, এখানে G2 ফেজটা কিন্তু অন্যান্য যে অর্গানিজম ইনক্লুডিং ফিশন ইস্ট তার মধ্যে বাডিং ইস্টে হয় না। কি হয়
না এই G2 ফেজের জায়গায় যেটা দেখা যায় যে একটা মাইক্রোটিবিউল বেসড স্পিন্ডল begins to form inside the nucleus early in the cell cycle, মানে সেল সাইকেলের প্রথম দিকেই, মানে আফটার জাস্ট এস ফেজ, কিন্তু এরকম একটা মাইক্রোটিবিউল বেসড স্পিন্ডল তৈরি হতে শুরু করছে। হ্যাঁ, এস ফেজেই আর কি। এই ব্যাপারটা, এই যে দেখো এখানে মাইক্রোটিবিউল বেস স্পিন্ডল হতে শুরু করলো, আর সেলটা কিন্তু বাই বাডিং ডিভাইড করছে। ঠিক আছে, সো নিউক্লিয়ার এনভেলাপ এর ক্ষেত্রেও ইনট্যাক্ট থাকছে, আর স্পিন্ডলটা নিউক্লিয়াসের ভেতরেই তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে গিয়ে আমার কোথায়, না এস ফেজের মধ্যেই। এবং এই যে বাড, এই দেখো বাড গুলো কিন্তু আলাদা সাইজে, G1 দ্যাট ডাজন্ট হ্যাভ আ বাড। ঠিক আছে, এস ফেজে একটা খুব ছোট্ট বাড দেখা যাচ্ছে, G2 এখানে সেইভাবে নেই, বাট বড় হয়েছে। এম ফেজে কিন্তু বাটটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে কোনো সেল প্লেট ফরমেশন হয় না, এখানে বাডিং হয়। তো আফটার দ্যাট, আফটার এম ফেজের এন্ডে, মানে দ্যাট ইজ ডিউরিং দ্য cytokinesis we could see, but after the cytokinesis we could see two different buddingist cells। ঠিক আছে, সো এইটা একটা হলো। নাও ইউ সি, আমি দাঁড়াও আমি করছি। আহ yeah, so this is another thing, right? This is something I wanted to show you people. আচ্ছা, এখানে আমার আবার একটা নতুন ছবি দেখা যাচ্ছে তো, দেখা হ্যাঁ স্যার। যাচ্ছে? আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, যেটা হচ্ছে গিয়ে যে আমি তোমাদের আগেও এই ব্যাপারটা বুঝিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা সেল সাইকেল প্রোটিন, দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল প্রোটিন ফর দ্য সেল। সো ইফ ইউ মিউটেট আ সেল সাইকেল জিন, ইন দ্যাট কেস, হ্যাঁ, তুমি যদি একটা সিডিসি কে মিউটেট করে দাও, ইন দ্যাট কেস হাউ উইল দ্য সেল সার্ভাইভ? দ্যাটস দ্য বিগেস্ট থিং। তা সেইখানেই আমি তোমাদেরকে এই টেম্পারেচার সেন্সিটিভ মিউটেন্টের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু বুঝিয়েছিলাম যে জিনিসটা কিভাবে হচ্ছে। দেখো, টেম্পারেচার সেন্সিটিভ মিউটেন্ট যখন তুমি বানিয়ে দিচ্ছ, তখন যেটা দেখা যাচ্ছে যে পারমিসিভ বা লো টেম্পারেচারে কিন্তু নর্মালি আমার গ্রো করছে গিয়ে হচ্ছে সেলটা, মানে ব্যাপারটা হচ্ছে যে সেলস সব ফেজে পাওয়া যাবে লো টেম্পারেচারে। বাট যেই তুমি টেম্পারেচারটাকে হাই করে দেবে, রেস্ট্রিক্টেড টেম্পারেচার করে দেবে, তখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু একটা জায়গায় গিয়ে ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে G1 থেকে এসে যাওয়ার জন্য যে সিডিসিটা দরকার, সিডিসি কি আমি আর বলবো না, আমি বহুবার বলেছি। ঠিক আছে, G1 থেকে এসে যাওয়ার জন্য যে সিডিসিটা দরকার, সেই সিডিসিটা যদি মিউটেটেড থাকে, তখন কি হচ্ছে, সেলটা কিন্তু G1 এ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স কি বলতে পারবে কেউ? G1 এ সেলটা রেস্ট্রিক্টেড হলে কি কি তার আলাদা ফিচার্স দেখা যাচ্ছে? ক্যান এনিবডি টেল মি? 5 মার্কস এক্সট্রা। G1 এ সেল রেস্ট্রিক্টেড হলে কি আলাদা ফিচার্স দেখা যাচ্ছে? ট্রাই at least somebody. Vidisha, you can try. স্যার সেলটা সাইজে বড় হচ্ছে কিন্তু ডিভিশন হচ্ছে Right, না। right. So 5 marks goes to অপূর্ব। একদমই তাই, তোমরা এই G1 এর সেলটা দেখো আর এই G1 এর সেলটা দেখো, ও কিন্তু জাস্ট এস ফেজে যেতে পারছে না। তার কারণ হচ্ছে ওর কাছে সেই সিডিসিটা নেই। বাট এক্সটার্নাল সিগন্যালের জন্য ও কিন্তু গ্রো করে যাবে কনস্ট্যান্টলি। ঠিক আছে, ও কিন্তু গ্রো করে যাবে, এরকম নয় যে ওর গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাবনর্মালিটিটা কেন আসে? একটা সেলের যদি নিউক্লিয়াসটা
থেকে কম্প্যারিজনে সাইটোপ্লাজমের অতিরিক্ত বড় হয়ে যায়, মানে নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজম রেশিও যদি খুব কম হয়ে যায়, তখন কি হয়, যে সেলটা অ্যাবনর্মাল হয়ে যায়, মানে নিউক্লিয়াসটা কন্ট্রোল করতে পারছে না। তোমরাই অনেকে জানো যে তোমরা যারা বর্ধমানের, আগে একটাই বর্ধমান জেলা ছিল, তারপরে পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হলো। হ্যাঁ, ইভেন মুর্শিদাবাদকেও বলা হচ্ছে যে এখন একদিকে বহরমপুর, অন্যদিকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ, আরেকদিকে হচ্ছে শামশেরগঞ্জ ফারাক্কা, এরকম আলাদা আলাদা কিন্তু ইয়েতে ডিস্ট্রিক্ট ভাগ করে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগে একটাই মেদিনীপুর ছিল, অবিভক্ত মেদিনীপুর, এখন ভাগ করে দেওয়া হলো কেন? তার কারণ হচ্ছে বহরমপুরের থেকে কিন্তু শামশেরগঞ্জকে কন্ট্রোল করা বা শামশেরগঞ্জের অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা খুব ডিফিকাল্ট। তোমরা সবাই ওই জেলার লোকাল, তোমরা জানো ডিস্টেন্স গুলো। তাই জন্য একটা যদি নিউক্লিয়াস খুব ছোট হয়, সেলটা যদি বিশাল বড় হয়ে যায়, মাইন্ড ইট, সেলের কিন্তু সাইটোপ্লাজমটা বাড়ছে, নিউক্লিয়াসটা কিন্তু মোরাললেস ওই সাইজেরই থাকছে। তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু পুরো সেলটাকে কন্ট্রোল করতে পারবে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু, নিউক্লিয়াসটা কিন্তু পুরো সেলটাকে কন্ট্রোল করতে পারবে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু, যেটার জন্য এই যে কন্ট্রোল করতে পারবে না, এইটার জন্য কিন্তু সেলটা অ্যাবনর্মাল হয়ে যাবে। সো সিডিসি মিউটেন্টস এর এইটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। আচ্ছা, এইবার নালে তোমরা এটা বলবে যে মিউটেন্ট আছে তো কি আছে, তাতে সেল মরবে কেন? সেলটা স্টলড হয়ে যেতে পারে একটা সেল সাইকেলে, একটা ফেজে, ঠিক আছে, স্টলড হয়ে গেল, মানে ও জীবানেই দাঁড়িয়ে রইলো, বাট ও মরবে কেন? ইউ কুড আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, যে আপনি কেন বলছেন যে সিডিসি মিউটেন্ট যদি হয় তাহলে সেটা এরকম ব্যাপার যে দ্য সেল উইল ডাই ইভেনচুয়ালি। নো, ও অন্য ফেজে যেতে পারবে না। তো এরকম তো কত সেল আছে যে অন্য ফেজে যায় না, তো জি থেকে যায়, জি0-তে থেকে গেল। বাট এইখানে সমস্যাটা এইটা হবে যে ও কিন্তু এক্সটার্নাল কিউ পেয়ে যাচ্ছে, ও বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, ও সাইটোপ্লাজম বিশাল হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস সেম থাকছে, আফটার সাম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে। ওকে, আফটার সাম পয়েন্ট অফ টাইম দিস উইল বিকাম অ্যাবনর্মাল, দ্যাটস ওয়াই দ্য সেল উইল ডাই। এইখানে দাঁড়াও, আমি তোমাদের আরেকটা ছবি এখানে দেখাই। ইয়া, সো share this. আচ্ছা, এবার দেখতে পাচ্ছ আরেকটা ছবি, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি দেখতে পাচ্ছ সবাই? কেউ দেখতে পাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এইখানে দেখো, এখানে একটা CDC15 মিউটেন্ট আছে। CDC15 মিউটেন্টকে যখন আমি রেস্ট্রিকটিভ টেম্পারেচারে গ্রো করছি, ওটা কি হচ্ছে, যে ও অ্যানাফেজ কে কমপ্লিট করছে, বাট ও মাইটোসিসের থেকে এক্সিট করে সাইটোকাইনেসিসে যেতে পারছে না। ঠিক আছে, এইখানে দেখো এটা একটা নর্মাল প্রলিফারেটিং লিস্ট। ঠিক আছে, এইখানে দেখো, মানে আমরা হাউ ডু উই স্টাডি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে অ্যাকচুয়ালি আমরা স্টাডিটা কি করে করি। স্টাডিটা কিন্তু এইভাবে করি, আমি যখন একটা ইলেকট্রন মাইক্রোগ্রাফ দেখছি, এখানে দেখো বার্ডের সাইজ, দেখো এই একটা ছোট বার্ড, এখানে একটা ছোট বার্ড, দেখা যাচ্ছে তো কার্সারটা নাকি? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। এখানে একটা ছোট বার্ড, এখানে একটা ছোট বার্ড, বাট এইখানে দেখো দিস সেল, হ্যাঁ, এইটা দেখো যে এটা কিন্তু এম ফেজে ঢোকার সেল, এটা যেমনি হচ্ছে গিয়ে এস ফেজের, বাট দিস ইজ লেট G2 ফেজ। আবার এখানে দেখো প্রায় বাডিং হয়ে এসছে, এখানে এম ফেজের কমপ্লিশনের দিকে, লেট এম ফেজের সেল। সো বিভিন্ন সেল কিন্তু বিভিন্ন স্টেজে আছে কম্পারেটিভলি। এখানে যেহেতু CDC15 মিউটেশন রয়েছে, ফলে কি হচ্ছে, যে সেলটা অ্যানাফেজ কমপ্লিট করছে কিন্তু মাইটোসিস এক্সিস্ট করতে পারছে, এক্সিট করতে পারছে না। সেইটা, এই যে ব্যাপারটা আমি বুঝবো কি করে যে একটা CDC15 কোথায় কাজ করে? একটা আমি, তোমরা বলবে স্যার কমপ্লিমেন্টেশন অ্যাসে করি, ঠিক আছে, কমপ্লিমেন্টেশন অ্যাসে তোমরা যদি এই আমার যেটা আমি যেখান থেকে আমি পড়াচ্ছি মেটেরিয়ালটা দিয়ে দিই, তোমরা দেখবে এখানে খুব ক্লিয়ারলি মেনশন করা আছে যে আমি ইভেন ম্যামেলিয়ান জিনস দিয়েও কিন্তু ইস্টকে কমপ্লিমেন্ট করতে পারি।
তো আমি কমপ্লিমেন্টেশন অ্যাসে করে দেখলাম, কোনো অসুবিধা নেই। বাট পয়েন্ট ইজ যে এই যে সিডিসি 15টার কাজটা হচ্ছে এম ফেজ এক্সিটের, সেইটা আমি বুঝবো কি করে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্রম দিস পার্টিকুলার ডায়াগ্রাম, যে when you have a CDC15 mutant, what is happening is যে অ্যানাফেজ কমপ্লিট অবধি হয়ে যাচ্ছে, মানে লেট মাইটোসিস অবধি সেল চলে যাচ্ছে, লাইক দিস, এটাও লেট মাইটোসিসে আছে, লেট মাইটোসিস অবধি সেল চলে যাচ্ছে, বাট তারপরে আর সাইটোকাইনেসিসটা হচ্ছে না। তো এম ফেজ এক্সিটের জন্য কিন্তু CDC15 খুব ইম্পর্টেন্ট। দ্যাটস হাউ উই গেট টু নো অ্যাবাউট দিস। এই জন্য কিন্তু ইস্ট খুব ইম্পর্টেন্ট, যে হিয়ার উই ক্যান ক্রিয়েট ডিফারেন্ট মিউটেন্টস, আর সেই সিডিসি মিউটেন্টস, এবং সেই সিডিসি মিউটেন্টস গুলো কোন স্টেজে, সেই সিডিসি মিউটেন্ট গুলো কোন স্টেজে গিয়ে আটকাচ্ছে, সেটা কিন্তু আমরা এই বাডিং ইস্টে ইলেকট্রন মাইক্রোগ্রাফ থেকে খুব ইজিলি বুঝতে পারবো। তার থেকেও যেটা বড় কথা হচ্ছে যে এরপর আমি কমপ্লিমেন্টেশন করে দেখতে পারবো যে ম্যামেলিয়ান সিডিকে কোনো একটা দিলাম, দিয়ে এই পার্টিকুলার যে অ্যারেস্টটা হয়েছিল ইস্টের মধ্যে, সেটাকে ওভারকাম করা যাচ্ছে কিনা। এবং যেটা আমি বলেছি, ওই ম্যামেলিয়ান সিডিকে এখন তোমরা নিজেরাও সব ইউজ করছো, বায়োলিপ ইউজ করছো, কনজার্ভ ডোমেন ডেটাবেস ইউজ করছো, তাহলে এখন যদি আমি তোমাদের বলে দিই যে অমুক জিন দিয়ে কমপ্লিমেন্ট করা যাচ্ছে, তোমরা খুব ইজিলি সেটার ফাংশনও বার করে নেবে, সেটার লিগ্যান্ডও বার করে নেবে, সবকিছুই বার করে নেবে। ইটস নট আ প্রবলেম ফর ইউ পিপল, তোমরা সেই লেভেলে বায়োইনফরমেটিক্স শিখে গেছো। ওকে, সো লেটস ক্লোজ দিস অ্যান্ড গো টু অ্যানাদার ডায়াগ্রাম। হ্যাঁ, এবার এই জিনিসটা আমি যদি করতে চাই, সে ম্যামেলিয়ান সেলের ক্ষেত্রে অনেকভাবে করা যায়, ঠিক আছে, ট্রিটিয়েটেড ইয়ে দিয়েও করা যায়, হ্যাঁ, ট্রিটিয়াম দিয়ে করা যায়, সেটা একটা উপায় তো অবশ্যই আছে। আর লেট মি শো ইউ দিস স্যাট। হ্যাঁ, এই ট্রিটিয়েটেড থাইমিডিন, যেটা ট্রিটিয়েটেড থাইমিডিন ইউজ করে সেখান থেকে আমরা অটো রেডিওগ্রাফি করে দেখতে পারি যে কোন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি স্ক্রিনে এখনো যাইনি বাবা। হ্যাঁ, বাট একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক, এটা তো অবশ্যই অটো রেডিওগ্রাফি তো আর এখন অত ইউজ হয় না, বাট এখানে একটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। ঠিক আছে, ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টিং। হুম, আচ্ছা, এবার দেখা যাবে স্ক্রিন। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, আরে হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ এইখানে দেখো, সো একটা তো তুমি ইস্টের মধ্যে স্টাডি করছিলে ফ্রম দ্য সাইজ অফ দ্য বার্ড। হাউ ডু ইউ স্টাডি দিস থিং ইন আ ম্যামেলিয়ান সেলস? ইন আ ম্যামেলিয়ান সেল তুমি কিভাবে স্টাডি করবে? সো ইউ হ্যাভ দিস টেকনিক, এটাকে বলে একটা ফ্লো সাইটোমিটার দিয়ে আমি ডিএনএ কন্টেন্টকে অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়, বাট রেভলিউশনাইজ করে দিয়েছে, সিম্পল রেভলিউশনাইজ করে দিয়েছে দ্য ওয়ে, হ্যাঁ, ইউ স্টাডি সেল সাইকেল। দিস ইজ কল্ড ফ্যাক্টস, আমরা এটাকে ফ্যাক্টস বলে থাকি। হ্যাঁ, এটার পুরো ফর্ম হচ্ছে ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টার, মানে ইনস্ট্রুমেন্টটাকে বলে ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টার, প্রসেসটাকে বলে ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টিং। ঠিক আছে, তো এইখানে ব্যাপারটা কি হচ্ছে, দিস ইজ বেসড অন আ ভেরি ভেরি সিম্পল প্রিন্সিপাল। সেটা হচ্ছে যে ডিএনএ বাইন্ডিং কিছু ডাইজ আছে, যারা ডিএনএ কে বাইন্ড করে, and these dyes are fluorescent dyes as well, so they give fluorescence। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে হাউ ডু ইউ দেন স্টাডি, মানে সেলটা কোন সাইকেলে আছে আমি বুঝবো কি করে? তো অবভিয়াসলি যখন আমার জি1 এ সেলটা আছে, এই যে জি1 ফেজে সেলটা আছে, এই জায়গায় কি হচ্ছে, যে আমার ডিএনএ হচ্ছে গিয়ে সি, কোয়ান্টিটি অফ ডিএনএ সি, তাহলে সেটা এক ধরনের ফ্লুরোসেন্স দেবে।
সে কথার কথা আমার 10টা ডিএনএ আছে, সঙ্গে আমার 10টা ফ্লুরোসেন্স ডাই বাইন্ড করেছে, তো সেইটা এক ধরনের ফ্লুরোসেন্স দেবে। দেন ইউ হ্যাভ দ্য এস ফেজ। আচ্ছা, আগে G2 আর M এ চলে যাই। তাহলে G2 তে ডিএনএ, G2 and M এর ডিএনএ কন্টেন্ট হবে গিয়ে হচ্ছে 2C, মানে আমার 20টা ডিএনএ আছে, ফলে 20টা সাইবারজিন বা অন্য কোনো ডাই বাইন্ড করেছে, ফ্লুরোসেন্স ডাই। সো অ্যাকর্ডিংলি আমি সেরকম আর কি ফ্লুরোসেন্স পাবো। যেগুলো এস ফেজে আছে সেখানে রিলেটিভ অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল হচ্ছে বিটুইন G1 অ্যান্ড G2 and M। G2 and M এ 2C আছে, এখানে C আছে, এখানে 2C আছে। এস ফেজে কিন্তু তার মাঝামাঝি আছে, মানে 10 থেকে 20 মাঝামাঝি হচ্ছে গিয়ে এস ফেজে। ঠিক আছে, এইখান থেকে তুমি একটা জিনিস এখান থেকে বুঝে দেখো, এই যে কার্ভটা, এই কার্ভটার থেকে কিন্তু একটাই জিনিস বোঝা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনস অফ সেলস কেমন আছে। অনেক G1 এ কিন্তু অনেক বেশি সেল আছে, ঠিক আছে, কম্পারেটিভলি G2 and M। এটা যদি একটা নর্মাল সেল নিয়ে আমি সেল সাইকেল স্টাডি করি, আমি দেখতে পাবো যে G1 এ অনেক বেশি সেল আছে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ সেলস ইন টু ফেজেস, দ্যাট ইজ G2 and M কম্বাইন্ড। ইন টু ফেজেস, দ্যাট টু কম্বাইন্ড, কম্বাইন্ড দুটো ফেজের থেকেও কিন্তু G1 এ অনেক বেশি সেল আছে। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না, নর্মাল সেল G1টা কিন্তু অনেক লঙ্গার কম্পেয়ার টু G2 and M, and S phase is intermediate, তার মধ্যে ইন্টারমিডিয়েট কিন্তু ডিএনএ কন্টেন্ট আছে। ঠিক আছে, সো লাস্ট যেটা আমি দেখাচ্ছি, সময় একেবারেই কম, আর 5 মিনিট আছে মাত্র, বাট আই থিঙ্ক আই উইল বি এবল টু শো ইউ। সেটা হচ্ছে সেল ফ্রি কালচারে আর কি কিভাবে করা যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমি তাহলে তোমাদের ফ্যাক্টসটা দেখালাম গিয়ে হচ্ছে ম্যামেলিয়ান সেলে। এবার ফ্রগ সেলস এর একটা অসাধারণ এক্সপেরিমেন্ট দেখাই, সেটা হচ্ছে সেল ফ্রি কালচারে আমরা কিভাবে স্টাডি করতে পারি সেল সাইকেল। So this has again revolutionized the study of cell cycle, and this is in the সেল ফ্রি কালচার। ঠিক আছে, দিস ইজ ইন দ্য সেল ফ্রি কালচার। একটা সেল ফ্রি সিস্টেম, কালচার বলাটা আমার ভুল হচ্ছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, সেল ফ্রি সিস্টেম। এখানে দেখো কি হচ্ছে। সো এটা হচ্ছে সাইটোপ্লাজম ফ্রম অ্যাক্টিভেটেড ফ্রগ এগস। এই যে অ্যাক্টিভেটেড ফ্রগ এগস আছে, দিস হ্যাজ দ্য সিডিকেজ অ্যান্ড দ্য সাইক্লিনস। এর মধ্যে কিন্তু সিডিকেজ আছে এবং সাইক্লিনস আছে, ঠিক আছে, তবেই এটা। এবং এইখান থেকে আমি শুধু সাইটোপ্লাজমটা নিচ্ছি, আর কিছু নিচ্ছি না, and I am giving the ATP. Why ATP? Because I know এই যে সেল সাইকেলের সিগন্যালিং এর জন্য ফসফোরিলেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এই ফসফেটস গুলো, ফর দিস ফসফেটস উই নিড এটিপি, ঠিক আছে। এবং তার মধ্যে আমি কি করলাম, আমি স্পার্মের নিউক্লিয়াস দিয়ে দিলাম, বা স্পার্ম থেকে নিউক্লিয়াইটা দিয়ে দিলাম। দিস নিউক্লিয়াই ইজ ফ্রম ফ্রগ স্পার্ম। আর এখানে কিন্তু আমি দিয়েছি গিয়ে হচ্ছে সাইটোপ্লাজম ফ্রম অ্যাক্টিভেটেড ফ্রগ এগস। ঠিক আছে, আমি কি করব না, অ্যাক্টিভেটেড ফ্রগ এগ যেটা আছে সেটাকে ভাঙবো বাই জেন্টল সেন্ট্রিফিউগেশন, সাইটোপ্লাজমটাকে সেপারেট করে নেব ফ্রম সেল কম্পোনেন্ট। হ্যাঁ, এবং এই আনডাইলুটেড সাইটোপ্লাজমটাকে আমি কিন্তু অ্যাড করে দেব টু দা নিউক্লিয়াই ফ্রম ফ্রগ স্পার্ম। এখানে কিন্তু নিউক্লিয়াই ছাড়া আর কিছু নেই, আর এটিপি দিয়ে দেব। ঠিক আছে, এরপর আমি দেখব যে স্পার্মের যে নিউক্লিয়াইটা সেটা ডিকন্ডেন্সড হবে, এবং সেটা কিন্তু রিপিটেড সাইকেলস অফ ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড মাইটোসিস যাবে। ঠিক আছে, ইট উইল গো থ্রু রিপিটেড সাইকেলস অফ ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড মাইটোসিস। ঠিক আছে, এখানে দেখো সেল ফ্রি মাইটোটিক সাইকেলস 40 to 60 মিনিটস কিন্তু লাগছে। সো ইটস ভেরি শর্ট, যার জন্য খুব ইজিলি স্টাডিও করা যাবে বিভিন্ন স্টেজেস আর কি। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সেল ফ্রি মাইটোটিক সাইকেলস হচ্ছে only within 1 hour, and they will go through, this nucleus will go through repeated cycles of DNA replication and mitosis. তাহলে এইভাবে
আমি সাইটোপ্লাজমের কন্টেন্ট যদি ভ্যারি করাই, করে আমি স্টাডি করতে পারি যে এই সেল ফ্রি মাইটোসিস, এই সেল ফ্রি সিস্টেমে কিভাবে সেল সাইকেল প্রোগ্রেস করছে। अगेन আই রিপিট, আমি কিন্তু সাইটোপ্লাজমের কন্টেন্ট ভ্যারি করিয়ে দেখতে পারি যে সেল ফ্রি মাইটোটিক সিস্টেমে কিভাবে আর কি রিপিটেড সাইকেলস অফ ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড মাইটোসিস হচ্ছে। ঠিক আছে, যখনই আমি কোনো একটা সেল ফ্রি সিস্টেম ডিজাইন করব, যখনই আমি কোনো একটা সেল ফ্রি সিস্টেম ডিজাইন করব, তখনই কিন্তু আমার যে কোনো স্টাডি অনেক ইজি হয়ে যাবে, বিকজ আই কুড গিভ স্পেসিফিক প্রোটিনস অ্যান্ড সি দেয়ার এফেক্ট ইন দ্য সেল ফ্রি সিস্টেম, যেটা আমি জেনেটিক কোডের সময়ও আমরা দেখেছিলাম। এত ইজি হয়ে গিয়েছিল কারণ সেল ফ্রি এক্সট্রাক্ট পাওয়া গিয়েছিল, যেখান থেকে কিন্তু ট্রান্সলেশন পসিবল ছিল। সো এইটা ফ্রগের একটা এক্সপেরিমেন্ট, অসাধারণ একটা এক্সপেরিমেন্ট। তো অল দিস এক্সপেরিমেন্টস taken together is used to decipher the role of different proteins to propagate the cell cycle. ঠিক আছে, সো আজকে তো আর সময় নেই, আই টুডে উই এন্ড হিয়ার। হ্যাঁ, আহ, আমি আরেকটা লিংক দিচ্ছি ওয়্যার উই ক্যান ডিসকাস অ্যাবাউট আদার থিংস, বাট রাইট নাও এই ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আর 58 সেকেন্ড বাকি আছে, তারপর এমনি বন্ধ হয়ে যাবে।